সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এ সপ্তাহের আইন বিষয়ক আলোচনা ব্রিটিশ লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, হয়তো আপনারা শিরোনামে অলরেডি দেখেছেন। আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ সিটিজেনশিপ বা ন্যাচারালাইজেশন কারা করতে পারবেন, কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস দরকার আছে এবং কি কি বড় বড় বাধা তাদের সম্মুখীন হতে হয় এবং সেই বাধাগুলো বা সেই সমস্যাগুলো যদি কারো এসে থাকে তারা সেখান থেকে কিভাবে উত্তরণ পেতে পারে বা বিশেষভাবে তারা কিভাবে ইনফরমেশনগুলো নিয়ে আগে থেকেই প্রস্তুতি নিতে পারে এবং সমস্যা থেকে তারা উত্তরণ পেতে পারে বা তাদের সমস্যা ফেস করতে না হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের আলোচনায় বরাবরের মতো সবসময় আমাদের সঙ্গে থাকেন শাহী ভাই স্বাগত জানাচ্ছি এবং ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, ধন্যবাদ আজকের প্রোগ্রামের জন্য। ধন্যবাদ আমাদের দর্শকবৃন্দ যারা আমাদের সাথে আছেন। অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কল করতে পারেন স্ক্রিনের উপরে নম্বরে বা কমেন্টে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। শাহী ভাই, আমরা জানি যে আমাদের কমিউনিটির আমরা অনেকেই 5 বছর, 10 বছর, 20 বছর, এমনকি 30 বছর পরেও এই কাঙ্ক্ষিত সেই সুবর্ণ সময়টার জন্য ওয়েট করতে চাই। সেটি হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ। আগে যেটা জানতাম লাল পাসপোর্ট, এখন সেটা নীল পাসপোর্ট। তো এই যে ব্রিটিশ সিটিজেনশিপ বা ন্যাচারালাইজেশনের জন্য একজন মানুষ, কোন মানুষগুলো আসলে এই যোগ্যতা অর্জন করে সেটি একটু কাইন্ডলি বলবেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি কি প্রস্তুতিগুলো নিয়ে রাখা দরকার, প্লিজ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আপনার ইন্ট্রোডাকশনের জন্য। অ্যান্ড আজকের টপিক যেটা, এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। অ্যাজ ইউ নো, আমাদের কিন্তু এখন আমরা দেখতেছি যে অনেকেই যারা আপনার প্রি সেটেল স্টেটাসে আছেন ওনারা সেটেল হয়ে যাচ্ছেন এবং সেটেল হওয়ার পরে ওনাদের জন্য প্রয়োজন হচ্ছে ন্যাচারালাইজেশন করা। এবং এইটা অনেক অপেক্ষার পর, যেটা আপনি কারেক্টলি বলেছেন। এবং আপনি হয়তো জানেন যে রিসেন্ট যে চেঞ্জ আসছে আপনার সেটেল স্ট্যাটাস বা প্রি সেটেল স্ট্যাটাসে, যে কেউ যদি এখানে 30 মাসের মতো থাকে, এনি 60 মাসের মধ্যে, যদি 30 মাসের মধ্যে এদেশে যদি বসবাস করে, তাহলে সে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে এখানে আপনার সেটেলমেন্ট পাওয়ার পর ন্যাচারালাইজেশনের 2 ধাপে করা হয়। একটা হচ্ছে আপনার সেকশন 6 সাবসেকশন 1 এর আন্ডারে, সেটা হচ্ছে কারো যদি স্পাউস অথবা মানে পার্টনার থাকেন, উনি স্পাউস যদি থাকেন, ম্যারিড থাকেন, ওনার স্পাউস যদি ব্রিটিশ থাকেন, সেক্ষেত্রে উনি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন উনি যখন ন্যাচারালাইজেশনটা মানে সেটেলমেন্টটা পেয়ে যাবেন। এর কারণ হচ্ছে আপনার এখানে 2 ধরনের ন্যাচারালাইজেশনের ক্রাইটেরিয়া, একটা হচ্ছে 6(1) এবং 6(2). 6(1) এ যারা স্পাউস ব্রিটিশ সিটিজেন, তাদের বেলায় আপনার রেসিডেন্সি রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি 3 ইয়ার্স। সো আমরা জানি যারাই দেশে আসেন, তাদের যখন 5 ইয়ার্স এর পরে অ্যাপ্লিকেশন করেন, সেই ক্ষেত্রে ওনারা সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য। এবং যারা 6(2) তে রিলাই করবেন, 6(2) হচ্ছে কেউ যদি আপনার কারো যদি স্পাউস যদি নন ব্রিটিশ হন, সেই ক্ষেত্রে উনি সেটেলমেন্ট পাওয়ার পর আরো 12 মাস ওনাকে অপেক্ষা করতে হবে ন্যাচারালাইজেশন পাওয়ার জন্য। সো আজকে যে কারণে আপনি টপিক বলছেন, আমি ওই টপিকটা আগে শুরু করলাম। ওই যে 30 মাস আপনি যদি এদেশে থাকেন, দ্যাট মিনস আপনি গত মানে লাস্ট 5 ইয়ার্স এর ভিতরে অলমোস্ট সে অর্ধেক সময় 2.5 ইয়ার্স দেশের বাইরে। সো আপনি হয়তো জানেন মনিরুজ্জামান ভাই, এখানে আমরা যখন অ্যাপ্লিকেশন করি, এখানে আপনার অ্যাবসেন্সের একটা রিকোয়ারমেন্ট আছে এবং এই যাদের অ্যাবসেন্সটা বেশি হবে, তাদের বেলায় আপনার এটা ন্যাচারালাইজেশনের বেলায় প্রবলেম হবে। মনিরুজ্জামান ভাই, যারা ইউরোপিয়ান সেটেলমেন্টে আছেন তাদের কথা বললেন, তাদের অ্যাবসেন্ট যে 30 মাস সেটি কথা বললেন। এছাড়াও যারা নন ইউরোপিয়ান, তাদেরও তো এই ইউকে থেকে বাইরে থাকার ফলে তাদেরও ইম্প্যাক্ট পড়তে পারে, সেটিও আপনি আসলে হয়তো বলবেন। তো সাহেবই, আমরা জানি আমাদের এই যে আমরা বললাম যে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পরে আমরা যেটি আমরা যখন এই আইএলআর পরে আমরা যখন সিটিজেনশিপের জন্য যাব, তখন আগে থেকে আমাদের কি কি প্রস্তুতিগুলো আমাদের নেওয়া উচিত বা অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হওয়ার জন্য আমাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত, প্লিজ? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। যে কারণে আপনার এই টপিকের একটা জিনিস হচ্ছে, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা
অ্যাবসেন্সের দিকে খেয়াল রাখতে হবে। এটা এখানে খুঁটিনাটি অনেক বিষয় আছে, যেমন আপনার অনেকে আছেন যারা প্রিসেটেল স্ট্যাটাস থেকে সেটেল স্ট্যাটাসে যাচ্ছেন, ওনারা কিন্তু লাইফ ইন দি ইউকে কিন্তু পাস করেন নাই সেটেলমেন্টের বেলায়, সেই ক্ষেত্রে ইংলিশ B1 পাস করেন নাই। সো দিজ আর দ্য রিকোয়ারমেন্ট, এটা আমরা পড়ে যাচ্ছি। সো আমি যে কারণে এই টপিকটা আনলাম মনিরুজ্জামান ভাই, সেটা হচ্ছে আপনার মতো জানেন যারা 5 বছরের আন্ডারে অ্যাপ্লিকেশন করবেন, ওনাদের জন্য অ্যাবসেন্সের একটা লিমিট হচ্ছে 450 দিন। এখন যদি আপনার প্রায় 30 মাসের মতো বাইরে থাকে, 60 মাস ভিতরে, মানে 60 ডেজ, সরি 60 মাসের ভিতরে যদি 30 মাস যদি উনি বাইরে থাকেন, ওনার অ্যাবসেন্সটা অনেক বেশি হয়ে যায়। তো অনেকে হয়তো অ্যাডভান্টেজ নিতে চাচ্ছেন এই যে প্রিসেটেল থেকে সেটেল হওয়ার, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন হয়তো আপনারা ন্যাচারালাইজেশন পেতে আপনাদেরকে অনেক ওয়েট করতে হবে। সো ইটস বেটার, আপনাদের জন্য বেস্ট হচ্ছে যত বেশি থাকা যায় ইউকেতে থাকা যায়, এটা আপনার খেয়াল রাখা যায় 450 দিনের অধিক আপনারা যাতে বাইরে না থাকেন। আপনি যদি 30 মাস কাউন্ট করেন, এটা অলমোস্ট 900 ডেজ হয়ে যায়, 450-এর ডাবল হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা যখনই অ্যাপ্লিকেশন করবেন এটা খেয়াল রাখতে হবে। দেখেন মনিজন ভাই, এখানে অনেক রিকোয়ারমেন্ট, আপনার এই যে কোয়েশ্চেনের আপনার এটা অনেক বড় একটা টপিক। সো ন্যাচারালাইজেশনে আমরা যখন ন্যাশনালিটি অ্যাক্ট 1981 এ অ্যাপ্লিকেশন করি, দেয়ার আর সাম সেট রুলস। ফর এক্সাম্পল, যেমন এখানে আমি অ্যাবসেন্সের কথা দিয়ে শুরু করি, যে এখানে অ্যাবসেন্স ধরেন কেউ যদি আপনার 6-1 করেন, যাদের স্পাউস এদেশে আছেন, উনি লাস্ট 3 ইয়ার্স এর ভিতরে উনাকে দেখাতে হবে 270 দিনের অধিক উনি দেশের বাইরে ছিলেন না। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট। আবার লাস্ট 12 মাস যখন উনি অ্যাপ্লিকেশন করছেন, লাস্ট 12 মাসে উনি 90 দিনের বেশি বাইরে ছিলেন না, এটা হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট। আরেকটা মজার জিনিস কি, যেখানে আমাদের সবাই ম্যাক্সিমাম মানুষ মিস্টেক করে থাকে, যে আপনার রেসিডেন্সি পিরিয়ডটা যেদিন শুরু হবে ওই দিনটা আপনি ইউকেতে থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনার 5 বছর আপনি এদেশে আসেন, হ্যাঁ, 5 বছর আপনার ধরেন 5 বছর আপনি কাউন্ট করতেছেন, কিন্তু ওই 5 বছর যেদিন শুরু হয়েছে এদিন যদি আপনি এদেশের ভিতরে না থাকেন, কোনো কারণে দেশের বাইরে হলিডের জন্য চেয়ে থাকেন, তাহলে অ্যাপ্লিকেশনটা রিফিউজ করতে পারবে। যখনই আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশন করবেন, আপনারা কাউন্ট করবেন ওই সময় আপনি ইউকেতে ছিলেন কিনা। মানে আপনি যেদিন থেকে রেসিডেন্সিটা শুরু হবে সেদিন থেকে আপনি ইউকেতে, যেমন যারা ধরেন আমরা জানি সাধারণত অ্যাপেন্ডিক্স FM এ যারা আসেন 5 বছরের পরে ওনারা সেটেলমেন্ট পান, এবং সাথে সাথে ওনারা ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করেন যদি ওনারা হাজব্যান্ড বা ওয়াইফ ব্রিটিশ থাকে। সেই ক্ষেত্রে ওনার 3 বছর হবে, মানে যখন যে পয়েন্ট থেকে অ্যাপ্লিকেশন করবেন এর পিছনে 3 বছর যেখান থেকে শুরু হবে ওই দিন ওনাকে ইউকেতে থাকতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা অনেকে মিস্টেক করে থাকেন। সো এটা হচ্ছে আপনার, আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট আমরা যখন অ্যাপ্লিকেশন করব। ওভারঅল মনিরুজ্জামান ভাই, আরেকটা বিগেস্ট হচ্ছে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট। এটা আমরা যেভাবে বলে করি যে সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট, যেটা আমরা অনেক সময় অ্যাপেন্ডিক্স FM বা আমরা অন্যান্য যে ক্যাটাগরি গুলাতে করে তাকে যেমন স্কিলড ওয়ার্কার, এইগুলাতে আপনার গুড ক্যারেক্টার বা সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট এটা থাকে। কিন্তু এটা আপনার কাছে ডিটেইলস শুনবো সাহেব ভাই, একদম ডিটেইলস আমরা ভেঙে ভেঙে শুনতে চাচ্ছি। তো এটি যাওয়ার আগে, কারণ আমার মনে হয় এই সিটিজেনশিপের আবেদন বা ব্রিটিশ সিটিজেনশিপ আবেদনের মনে হয় সবচেয়ে একটা বড় বাধা মানুষ ফেস করতে পারে, সেটি হচ্ছে এই গুড ক্যারেক্টার সাহেবে। কারণ 10 বছরের ভিতরে অনেক ছোটখাটো আমাদের দেশের আমাদের একটি হ্যাবিট আছে যে এটা কোনো ব্যাপার না। তো এইটা অনেকে ভুলগুলো করে, সেই সম্পর্কে আমরা আজকে যারা শুরু করেছেন জার্নি তাদেরকে খুব স্ট্রংলি বলবো যে এগুলো করবেন না, সেগুলো আমরা আপনার কাছে শুনবো, ছোট ছোট বিষয়, বড় অপরাধগুলো। সাহি ভাই, এর আগে একটি প্রশ্ন সবসময় করে মানুষ, সেটি হচ্ছে যে আমার তো ILR আছে, তো আমি সিটিজেনশিপের জন্য যদি আবেদন করলে আমরা জানি যে আসলে নর্মালি এটা অনেক সময় লাগে, 1 বছর মতো লাগে অনেক সময়, অনেক ক্ষেত্রে। এই সময় কেউ কি ইউকের বাইরে যেতে পারে কিনা? তার তো ILR আছে, এখন সে সিটিজেনশিপের জন্য আবেদন করলো, এটি চলা অবস্থায় পাওয়ার আগ পর্যন্ত সে কি দেশ ইউকে ত্যাগ করতে পারবে কিনা, নাকি এটা উইথড্র হয়ে যাবে তার অ্যাপ্লিকেশন? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। এইটা কোনো স্পেসিফিক আনসার আপনি গাইডেন্সে পাবেন না যে আপনি দেশের বাইরে যেতে পারবেন না অথবা দেশের ভিতরে থাকতে হবে। বা আইডিয়াল সিচুয়েশন আমরা যেটা অ্যাডভাইস করে থাকি, টেল মি ইফ আই এম রং, যদি আপনার আইডিয়াল সিচুয়েশন আমরা সবসময় বলে থাকি যখনই আপনি অ্যাপ্লিকেশন করেন, ইটস বেটার টু বি স্টেইং ইন দ্য ইউকে এন্ড আপনার সিটিজেনশিপ পাওয়ার পর আপনি পাসপোর্ট নিয়ে মুভ করেন। পাসপোর্ট নিয়ে ইজ বেটার। কারণ আরেকটা জিনিস আমি মনিরুজ্জামান ভাই একটু অ্যাড করি, এটা একটু কতটুকু ডেঞ্জারাস হতে পারে কারোর জন্য, যে অনেকে আপনার দেখা যায় যে ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট পাইছেন,
জি ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পাওয়ার পর উনি যদি ওনার সেটেল স্টেটাস নিয়ে আপনি ট্রাভেল করেন অথবা আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন নিয়ে ট্রাভেল করতে চান, সেই ক্ষেত্রে আপনার বর্ডার ফোর্স কিন্তু ওনাকে স্টপ করতে পারে। কারণ কি আমি বলি, কারণ যদি ব্রিটিশ সিটিজেন হয়ে যায় তার জন্য আপনার কোনো লিভ দেওয়া এই দেশের হোম অফিসের জন্য এটা বয়েড হয়ে যায়। মানে আইনগতভাবে কোনো ব্রিটিশ সিটিজেনশিপ যাদের থাকে তাদেরকে ইনডিফিনিট লিভ দেওয়া যায় না। সো যখনই আপনি ন্যাচারালাইজেশনের সার্টিফিকেটটা কালেক্ট করবেন, আপনার ব্রিটিশ সিটিজেনশিপের সার্টিফিকেটটা কালেক্ট করবেন, তখন থেকে আপনার ব্রিটিশ সিটিজেন। সো আপনার ইন এ লিগ্যাল সেন্স আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন বিকাম লাস্ট, এটা লাস্ট হয়ে যায় এবং এটা ইফেক্টিভ থাকে না। সো সেই ক্ষেত্রে রিস্ক। অনেক ধন্যবাদ সাবি। তাহলে আমরা যত জানি যে সেকশন 34 এর আন্ডারে সাহেব এটি আমরা যে জানি যে কোনো অ্যাপ্লিকেশন চলা অবস্থায় দেশ ত্যাগ করা উচিত না, সেটি আপনি বললেন সাহেব। আমাদের একজন দর্শকের একটি কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে এরকমের, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সাহেব অনেকের জন্য। আপনি যদি কাইন্ডলি একটু সময় নিয়ে হলেও বা একটু বুঝিয়ে বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি রাইট অফ অ্যাবাউট ভিসায় আছি, 1 ইয়ার সে এদেশে আছে। আমি ন্যাচারালাইজেশনের আবেদন করতে পারবো কতদিন পরে? লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগবে কি না, ওনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগবে কিনা, ওনার ইংলিশ লাগবে কিনা, এবং উনি রাইট অফ অ্যাবোর্ডে আছে, এবং কতদিন পরে এই ন্যাশনালাইজেশন অর্থাৎ ব্রিটিশ সিটিজেনশিপটা পাবে, আবেদন করতে পারে? ধন্যবাদ ভাইয়া আপনার কোয়েশ্চেনের জন্য। সো প্রথম যেটা বলি, আপনি যদি রাইট অফ অ্যাবোর্ড হয়ে থাকেন, এন্টাইটেলমেন্ট টু রাইট অফ অ্যাবোর্ড যদি আপনি পেয়ে থাকেন, দ্যাট মিনস আপনি অলরেডি ব্রিটিশ সিটিজেন। আপনার ওইখানে ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন নাই। আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই আপনাকে প্রমাণ দেখাতে হবে আপনার রাইট অফ অ্যাবোর্ড কোন বেসিসে দেওয়া হয়েছে। অনেক রাইট অফ অ্যাবোর্ড আমার ফ্রম মাই এক্সপিরিয়েন্স, সো আপনার এটা সিম্পলিফাই করে আপনার লাইফ ইন দ্য ইউকে লাগবে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কোনো কিছুই লাগবে না, আপনি ব্রিটিশ সিটিজেন অলরেডি, বিকজ এটা হোম অফিস অ্যাকসেপ্ট করে ফেলছে। আপনি যেটা করতে পারেন, আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। বা ব্রিটিশ পাসপোর্টের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, এখানে কিছু কমপ্লিকেশন আছে, আপনাকে প্রপার ডকুমেন্টেশন দিতে হবে। আপনার যেমন রাইট অফ অ্যাবোর্ডে তারা যতটুকু না স্ক্রুটিনাইজ করে তার চেয়ে অনেক বেশি আপনি যখন একটা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন তারা স্ক্রুটিনাইজ করে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে উপযুক্ত ডকুমেন্টস এবং এইটা আপনার প্রমাণ করতে হবে আপনি যে বেসিসে, যে বায়োলজিক্যাল রিলেশনশিপের বেসিসে পেয়েছেন। মোস্ট লাইকলি আপনি রাইট অফ অ্যাবোর্ডে পাইছেন বেসড অন দ্য বায়োলজিক্যাল রিলেশনশিপ উইথ ইউর ফাদার। আপনার ফাদার বা মা, আপনার বাবা বা মা উনি ব্রিটিশ সিটিজেন ছিলেন আপনার জন্মের আগে, সেই বেসিসে আপনি পাইছেন। সো আপনাকে এটা প্রমাণ করতে হবে যে ইউ আর বায়োলজিক্যালি রিলেটেড টু ইউর প্যারেন্টস এবং আপনার এই আনুষঙ্গিক কাগজপত্র আছে। জি, অনেক ধন্যবাদ, আমার খুবই ক্লিয়ার। তাহলে ওনার উনি অলরেডি ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ ওই কি বলেন ঘোড়ায় চড়িয়া বা হাঁটিয়ে চলার কোনো দরকার নাই, উনি অলরেডি ঘোড়ায় আছেন ভাই। আপনার এই নিয়ে কোনো টেনশন নেই, আপনি পাসপোর্টের জন্য আবেদন করেন। স্বামী ভাই, আরেকটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এক ভাই করেছেন বাংলাদেশ থেকে। সে ব্রিটিশ সিটিজেন, তার বাচ্চারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এখন তার আসলে বাচ্চাদের ইউকেতে আনতে চায়, বাট এখন তার কি প্রথম এমনি ভিসা আবেদন করে নিয়ে আসা ভালো, না সরাসরি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করা ভালো? সে অলরেডি ডিএনএ টেস্ট করে ফেলছে। জি, ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। সো এটার মূলত এটার দুইটা দিক আমাদের কনসিডার করতে হবে। আমরা কিন্তু অন্য একটা টপিকে চলে যাচ্ছি এখন। যাই হোক, কুইকলি দর্শকের প্রশ্ন হিসেবে জি, এইটা আপনার সার্বিক দিক বিবেচনা করতে হবে। প্রথম হচ্ছে ওনার বাবা যিনি মানে এদেশে আছেন, উনি কিভাবে ব্রিটিশ সিটিজেন হয়েছেন, উনি কি ন্যাচারালাইজ ব্রিটিশ কিনা অথবা বাই ডিসেন্ট ব্রিটিশ কিনা। সো ন্যাচারালাইজ যদি ব্রিটিশ হয় এই সার্কামস্টেন্সে দেখতে হবে ওনার বাচ্চারা কবে জন্মগ্রহণ করছে, ওনার ন্যাচারালাইজেশন হওয়ার পরে জন্মগ্রহণ করছে না আগে জন্মগ্রহণ করছে। যদি পরে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে রাইট অফ অ্যাবোর্ড অ্যাপ্লিকেশন করবে, ভিসা অ্যাপ্লিকেশন করা রাইট না। আপনি এত টাকা খরচ করে আপনি যদি একটা ভিসা অ্যাপ্লিকেশন করেন, হোম অফিস ক্যান রিফিউজ দ্য অ্যাপ্লিকেশন। এটা যেটা আমি আপনাদেরকে বললাম একটু আগে, লিগালি হোম অফিস কান্ট গিভ এ ভিসা টু এ পারসন হু ইজ অলরেডি এ ব্রিটিশ সিটিজেন। ধরেন আমি ব্রিটিশ সিটিজেন, আমাকে হোম অফিস লিভ টু রিমেইন অথবা ইনডিফিনিট লিভ টু রিমেইন দিতে পারবে না।
এখন আপনার বাচ্চা যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, প্রচুর টাকা খরচ করে অ্যাপ্লিকেশন করলেন, হোম অফিস যদি বলে না, উই আর নট বাউন্ড টু গিভ এনি ভিসা বিকজ দিস চাইল্ড সাবজেক্ট ইজ এ ব্রিটিশ সিটিজেন, তখন আপনার অ্যাপ্লিকেশনটা তারা রিজেক্ট করবে, আপনি এই ক্ষেত্রে আপনার টাকা লুজ করবেন। জি, অনেক ধন্যবাদ সাহেব। আমরা মনিজর ভাই, সবচেয়ে মজার জিনিস হচ্ছে রাইট ওয়ে বোর্ডের অ্যাপ্লিকেশন ভেরি চিপ কম্পেয়ার টু আপনার ওই স্পাউস ভিসা অথবা বাচ্চার জন্য যে ভিসা অ্যাপ্লিকেশন গুলো আমরা করে থাকি এর চেয়ে অনেক কম। সাহেব ভাই, আমাদের কিছু প্রশ্ন আছে। আমি জানি আমাদের টপিকটি আসলে ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে, কিন্তু আমাদের দর্শকদের কিছু কোশ্চেন আছে। আমি যদি কাইন্ডলি একটু আপনার অনুমতি নিয়ে মাঝখানে এগুলো নিয়ে নিই। আমাদের একজন দর্শক উনি বলছেন যে ওয়াচিং ফ্রম ডেগেনহাম, আপনাকে ধন্যবাদ ভাইয়া, আপনাদের অনেক ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান করার জন্য। বাট এখন প্রশ্নটি হচ্ছে ফিওবারের জন্য কি কি ডকুমেন্ট দিতে হয় যদি একটু বলেন। সাহেব অনেক বড় কোশ্চেন, বাট একটু যদি ধন্যবাদ। মেইনলি আপনি যেটা করবেন, সরি আপনি যখন কথা বলতেছি না, আমি আমার দিক থেকে মনে হচ্ছে শেষ হয়ে গেছে, একটু ইয়ে হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সো ফি ওয়েভার আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, প্রথমে কিছু ডকুমেন্টস দিবেন যেটা হচ্ছে বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশন। বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশন এর মানে কি? বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশন যদি আপনি স্পাউসের রিলেশনশিপের উপর বেস করে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনি ওই যে একসাথে আছেন ওইটা ডকুমেন্টেশন দেওয়া। কারণ এখানে আপনি যদি গাইডেন্স দেখেন তাহলে দেখবেন যে এটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন হতে হবে, সেহেতু আপনার ওই স্পাউস হিউম্যান রাইটস বলতে ফ্যামিলি, প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ। সো স্পাউসের অ্যাপ্লিকেশন, স্পাউসের ডকুমেন্টেশন, যে আপনার স্পাউস অথবা চিলড্রেনের বেসিসে করলে বাচ্চার ডকুমেন্টেশন, এগুলো দিয়ে আপনি এস্টাবলিশ করতে হবে আপনার বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশন। দেন যেটা ফান্ডামেন্টাল হচ্ছে আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচার, এবং ইনকাম এবং এক্সপেন্ডিচার আপনাকে প্রপারলি এক্সপ্লেন করতে হবে, সাথে এভিডেন্স দিতে হবে। যেমন আপনার ইনকামের এভিডেন্স হচ্ছে পে স্লিপস, ইউনিভার্সাল ক্রেডিট, এনি আদার বেনিফিট যেটা পান, এইটা কোনো আত্মীয় স্বজন যদি আপনাকে টাকা দিয়ে থাকে এটার এভিডেন্স আপনাকে দিতে হবে। সাথে সাথে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এখন ব্যাংক স্টেটমেন্ট আপনার যতটা ব্যাংক আছে, এখন আপনি যদি মনে করেন আপনার ইনঅ্যাক্টিভ কোনো ব্যাংক আছে, অবশ্যই আপনার ওই ইনঅ্যাক্টিভ ব্যাংকেরও 6 মান্থসের একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। দিজ আর দ্য বেসিক রিকোয়ারমেন্ট পার্ট। এটা মনিজন ভাই রিকোয়ারমেন্ট যেটা, এটা সত্যিকার অর্থে এক একজনের সার্কামস্টেন্সেসে এক এক রকম। আমরা জেনারেলাইজ করে বলা অনেকটা কঠিন। এটা আপনাকে বলবো যে আপনার এক্সপেন্সের সব এভিডেন্স আপনাকে দিতে হবে, ইনকামের সব এভিডেন্স দিতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট যতটা ব্যাংক অ্যাকাউন্টের আছে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। অনেক ধন্যবাদ সাহেব। আমাদের আরেকজন দর্শকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছেন। উনি আসলে, আসসালামু আলাইকুম, আমি পিএসডব্লিউতে আছি, এখন স্কিল ওয়ার্কারের ভিসায় ট্রান্সফার করতে চাচ্ছি, সে ক্ষেত্রে আমার ওয়াইফ কে আমার সাথে অ্যাপ্লাই করতে হবে না পিএসডব্লিউ ভিসা কন্টিনিউ করতে পারবে? আচ্ছা, সিনেট হলো এরকম সাহেব, উনি এখন পিএসডব্লিউতে আছেন এবং স্বাভাবিকভাবে ওনার ওয়াইফও ওনার ডিপেন্ডেন্ট, পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট হিসেবে আছে। এখন উনি যদি এই 21 তারিখের ভিতরে স্কিল ওয়ার্কারে ট্রান্সফার হয় বা সুইচ করে, তাহলে ওনার ওয়াইফের যে ভ্যালিড ভিসাটা আছে ওটি কি কন্টিনিউ করবে না? কারণ এখন স্কিল ওয়ার্কার যদি সুইচ করতে চায় অনেকগুলো টাকার বিষয় কিন্তু আমরা জানি সাহেব। তো উনি যদি একা অ্যাপ্লাই করতে পারে, ওনার ওয়াইফের যদি না করতে, তাহলে ওনার জন্য হয়তো একটা বার্ডেনটা একটু কমে। তো প্রশ্নটা হচ্ছে এই যে ওনার ওয়াইফেরও কি ওনার সঙ্গে অ্যাপ্লাই করতে হবে কিনা স্কিল ওয়ার্কারে, বা উনি যদি সুইচ করে ওনারটা কন্টিনিউ করতে হবে কিনা সাহেব? না, আইডিয়াল, ধন্যবাদ মনিজন ভাই। আইডিয়াল সিচুয়েশনে আমরা বলবো আমরা একসাথে অ্যাপ্লিকেশন করার জন্য, বাট লিগালি দেয়ার ইজ নো প্রবলেম। আপনি জানি না কতদিন আপনি ইয়ে করবেন। আপনি যদি পিএসডব্লিউ থেকে স্কিল ওয়ার্কারে চলে যান, আই উড সে চলে যাওয়ার পর আপনার যখন এটা সাকসেসফুল হয়ে যায়, আপনি অ্যাপ্লিকেশন করাটা আপনার জন্য ভালো প্রোটেকশনের জন্য। অথবা এখানে যতদিন ভিসা থাকবে ওইটা রান করবে এবং উনি সুইচ করতে পারবেন। তাহলে আইন অনুযায়ী ওনার যে বর্তমান যে ভিসা ওটা কন্টিনিউ করবে শেষ পর্যন্ত, তারপরে সে সুইচ করতে পারবে ওনার ওয়াইফ। এখানে কোন জায়গায় স্পেসিফিকলি বলে না যে আপনার সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা পিএসডব্লিউতে থাকলেও সমস্যা নেই। আমি স্কিল ওয়ার্কারে দেখছি সাহেব, ওখানে লেখা আছে যে তার সুইচ করতে হবে না, সে কন্টিনিউ করতে পারবে। বাট যেহেতু পিএসডব্লিউ, না, পিএসডব্লিউ থেকে সুইচ করতে হবে, কারণ পিএসডব্লিউ ওইটা তো রান করবে না। পিএসডব্লিউ আপনার দেখুন আগে ছিল 2 ইয়ার্স, এখন 18 মান্থস হয়ে যাচ্ছে। সো যাদের 2 ইয়ার্স হয়ে গেছে, এখন হাজবেন্ডের তো 2 ইয়ার্স আছে। হাজবেন্ড যদি আপনার 17 মাসে বা 18 মাসে বা 20 মাসে সময় উনি যদি স্কিল ওয়ার্কারে চলে যান, তাহলে ওনার ওয়াইফের আর মাত্র 4 মাস সময় থাকবে। সো রিজনেবলি ওনার সাথে সাথেই ওটা করতে হবে। যদি উনি একজন থাকতেন যদি স্কিল ওয়ার্কারে, ধরেন ফর এক্সাম্পল ডিপেন্ডেন্ট উনি স্কিল ওয়ার্কারে ডিপেন্ডেন্ট, এবং স্কিল ওয়ার্কার যদি অন্য কোনো কাজ সুইচ করেন, সেক্ষেত্রে এটা
আপনার ওই যে ওয়াইফের যে আপনার ভিসাটা থাকবে ওইটা কন্টিনিউ করবে। না সাহেব, এখানে অনেকে কিন্তু ফ্রেশলি পিএইচডি গেছে, হয়তো 1 মাস, হ্যাঁ? এখনো তার প্রায় 19 মাস আছে। তার ওয়াইফের 19 মাস ভিসা আছে। সেক্ষেত্রে কি না, ওয়াইফের এটা সুবিধা হবে আইডিয়াল না? সিচুয়েশন মনিটরিং বা আইডিয়াল সিচুয়েশন আই উড সে নট টু ওয়েট দ্যাট লং। আপনার মানে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করে ফেলাটাই শ্রেয়। ভালো। বাট আইনে এমনি কোনো বাধ্যতা নেই যে না, একসাথে করতে আইনের হবে। কোনো জায়গায় এমন স্পেসিফিকলি কোনো জায়গায় বলা নাই যে আপনার সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে সাহেব, আমাদের আরেকজন ভাইয়ের আরেকটি কোশ্চেন আমি চাচ্ছি কোশ্চেনগুলো নিয়ে আমরা আমাদের টপিকে ব্যাক করব। অলিউর রহমানুর বলছেন, আসসালামু আলাইকুম ভাই, সাহেব কোশ্চেনটি খুবই মানে টাইম রিলেটেড। যারা অলরেডি স্কিল ওয়ার্কার ভিসা ইউকেতে আছে তারা কি 22 জুলাইয়ের পরে আগের নিয়মে স্পন্সর চেঞ্জ করতে পারবে না পারবে না? সাহেব এটি অনেকের একটি প্রশ্ন, যারা কেয়ার ওয়ার্কার স্কিল ওয়ার্কার ভিসা আছেন তারা 22 তারিখের পরে কি অন্য স্পন্সরে সুইচ করতে পারবে কিনা? ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। সো আমরা যদি স্টেটমেন্ট অফ চেঞ্জ আমরা দেখি, এখানে আপনার 2028 পর্যন্ত একটা ট্রানজিশনাল পিরিয়ড আছে এবং 2028 পর্যন্ত যারা স্কিল ওয়ার্কারে এই 22 জুলাইয়ের আগে আপনার সুইচিং করেছেন তাদের জন্য রুলসটা ডিফারেন্ট হবে। রুলসটা হবে আগের রুলসটা অ্যাপ্লিকেবল হবে আপ আনটিল দ্য ইয়ার 2028। 28। ওকে, তার ভিতরে যে কোনো সময় তার সুইচ করতে পারবে। দিস ইজ সিম্পল আনসার। ওকে সাহেব, দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলছি ব্রিটিশ সিটিজেনশিপ কিভাবে আবেদন করবেন, এবং সাহেব এটি বললেন কারা করতে পারবেন, কি কি রিকোয়ারমেন্টস। বাট যে জিনিসটি কথা বলতে গিয়ে আমরা আসলে থেমে গিয়ে আপনাদের কোশ্চেনগুলো নিয়েছিলাম, সেটি এখন বর্তমানে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গুড ক্যারেক্টার। সাহেব এই গুড ক্যারেক্টারটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিরিয়াস কোনো অফেন্স, যেমন বউ পিটানো বা স্বামীকে পিটানো বা কার সাথে মারামারি করা, তারপরে মানে বড় বড় ক্রাইম করা, বা যেটা আবার ছোটখাটো কিন্তু কিছু ক্রাইম আছে, যেমন ওয়েস্টার্ন কার্ডে না দিয়ে ঢোকা পরে ধরা খাওয়া, এরকমের ক্ষেত্রে। তো আমরা যদি সাহেব আমরা যদি আপনার কাছ থেকে একটু বড়টা শুনতে চাই, বড় যে ক্রিমিনাল অফেন্স যদি কেউ করে থাকে তাদের ক্ষেত্রে কি পরিণত হবে, তারা কি সেই স্বপ্নের লাল পাসপোর্ট বা এখন নীল পাসপোর্ট পাবে কিনা? ধন্যবাদ মনোযোগ ভাই। সো আপনারা এটাকে আমরা দুইভাবে আমরা একটু ভাগ করে নিই। প্রথমটা হচ্ছে আপনার কাস্টোডিয়াল সেন্টেন্স এবং সেকেন্ডটা হচ্ছে নন কাস্টোডিয়াল সেন্টেন্স। আপনারা হয়তো জানেন যারা কাস্টোডিয়াল সেন্টেন্স পান, আপনার ধরেন ফর এক্সাম্পল কেউ যদি 4 বছরের অধিক আপনার কোনো সেন্টেন্স হয়ে যায়, সেক্ষেত্রে সে কোনো সময়ই আপনার এদেশে ন্যাশনালাইজেশন পাবে না। হয়তো বা ইনডিফিনিট লিভ টু রিমেইন পাবে বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট তার হয়তো ফ্যামিলি মেম্বার আছে, বাচ্চারা ব্রিটিশ সিটিজেন, এই ধরনের সিচুয়েশন বা সার্কামস্টেন্সে হয়তো ইনডিফিনিট লিভ টু রিমেইন দেবে, বা ওই ব্যক্তি কখনোই এদেশে আপনার ন্যাশনালাইজেশন পাবে না। এখন কেউ যদি 12 মাসের চেয়ে অধিক বা 4 বছরের চেয়ে নিচে যদি কারোর সেন্টেন্স হয় কাস্টোডিয়াল সেন্টেন্স, সেক্ষেত্রে সে 15 বছরের ভিতরে ন্যাশনালাইজেশন করতে পারবে না। এটা হচ্ছে পয়েন্ট অফ ক্রাইম। এটা এই মানে যে সময়টা ক্রাইমটা হয়েছে ওইখান থেকে শুরু করে 15 বছর। এবং কেউ যদি এই দেশে 10 বছর থেকে থাকে এবং 9 বছরের সময় যদি ক্রাইম করে বা 11 বছরের সময় ক্রাইম করে, এই সময় থেকে শুরু হবে 15 ইয়ার্স। এখন যদি কারোর আপনার ছোটখাটো যেমন কর্ষণ লেস দেন 12 মান্থসের কারো সেন্টেন্স হয়েছে, এবং ছোট ক্রাইমের জন্য লেস দেন 12 মান্থসের সেন্টেন্স হয় অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আপনার এই আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 10 ইয়ার্স ওয়েট করতে হয়। সো দিস ভেরি মানে আমরা যখন কোনো অফেন্স করি আমাদের কি খেয়াল রাখতে হবে অফেন্সের এটার কি বলে সিরিয়াসনেস কিরকম এবং এটার কি কি আপনার সাজা হতে পারে। এখন আপনার যেটা আছে নন কাস্টোডিয়াল সেন্টেন্স যেগুলা, যেমন আপনার স্মল ফাইন্স, আপনার ছোটখাটো আপনার জিভিএইচ বা এভিএইচ হয়ে গেছে, অ্যাকচুয়াল বডিলি হার্ম এরকম হয়ে গেছে, হয়তো সাসপেন্ডেড সেন্টেন্স দেওয়া হয়েছে, বা না এভিএইচ বা জিভিএইচ এর জন্য সাসপেন্ডেড সেন্টেন্স সাধারণত দেয় না, ইমপ্রিজনমেন্ট দেয়, হয়তো পরে সাসপেন্ড করে, বাট দিজ আর সিরিয়াস অফেন্সেস বা ভেরি মাইনর অফেন্সেস। অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে আপনার একটা আপনার সাসপেন্ডেড সেন্টেন্স দেওয়া হয় অথবা একটা কৌশল দেওয়া হয়। এটা কিন্তু ক্রিমিনাল রেকর্ডে থাকে। নন কাস্টোডিয়াল অফেন্সে যখন ক্রিমিনাল রেকর্ডে কোনো কিছু থাকে, সে 3 বছরের ভিতরে অ্যাপ্লিকেশন করলে দেয়ার ইজ এ চান্স দ্যাট হোম অফিস রিফিউজ দ্য অ্যাপ্লিকেশন। এখন আপনারা যেটা করলেন মনোজন ভাই, যেমন আপনার ওয়েস্টার্ন কার্ডের অভ্যাসটা বিশ্বের ডিএলআর লাইনে টেনে
এটা কিন্তু ভেরি সিরিয়াস। এটা যদি কেউ হয় এবং ফাইন আসে, সে ফাইন না দিয়ে যদি কোর্টে যায় এবং কোর্টে এর ভিতরে কোনো জাজমেন্ট হয়, সেই ক্ষেত্রে সেটা ক্রিমিনাল রেকর্ডে যেতে পারে। এনিথিং গোজ ইন দ্য ক্রিমিনাল রেকর্ড, there is a chance home office can refuse the application and they have to wait maybe 3 years time. So 3 এটা years. হচ্ছে 3 years time. সো এটা ভেরি সিগনিফিকেন্ট। সো এদিকে খেয়াল রাখবেন। আরেকটা যেটা মনিরুজ্জামান ভাই, এটা আমি অনেকটা বলছিলাম আগে, এখন এটা রিফ্লেকশন আমরা দেখতেছি। মনে আছে মনিরুজ্জামান ভাই, আমরা অনেক আগে একটা প্রোগ্রামে বলছিলাম যে ইউনিভার্সিটির টাকা যদি আপনি না দেন, ইউনিভার্সিটি কিন্তু সিসিজে করতে পারে আপনার যারা টাকা দিবেন না। এখন দেখা যাচ্ছে ইউনিভার্সিটি এগুলো দে আর লুকিং ইনটু ইট বিকজ দে আর ইন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সো দে আর লুকিং ইনটু ইট এন্ড দে আর ট্রাইং টু মেক এ ক্লেম এগেইনস্ট স্টুডেন্ট ফর দেয়ার আনপেইড টিউশন ফিস। এখন যেটা হচ্ছে মনিরুজ্জামান ভাই, যদি এই ধরনের কোনো কিছু হয়ে যায়, এইটাও প্রবলেম হতে পারে। আমরা ব্যাংক্রাপসি সংক্রান্ত যদি আপনার গাইডেন্সটা দেখি, আপনি দেখবেন যে ওই জায়গায় বলা আছে যে এটা আপনার রেকলেস কিনা। মোস্ট অফ দ্য সিচুয়েশন উই ক্যান সি আপনার রেকলেস বলতে এখানে কি বোঝায়, যে ডেলিভারেটলি ইন্টেনশনালি এটা ইচ্ছা করে এটা করা হয়েছে কিনা। সো দিজ আর দ্য ফ্যাক্টরস। ইভেন আমরা যখন কোনো ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করি, আপনি দেখবেন আপনি কনসেন্ট দিতেছেন, দে উইল ভেরিফাই উইথ HMRC এন্ড অল দিস। আপনার যদি পে ওয়াই, আপনার যদি ট্যাক্স রিটার্ন, দিস আর নট প্রপারলি ডান, দেন দিস কুড বি another issue for your naturalization applications. সো আমরা তাহলে বুঝলাম যে কাস্টোডিয়াল সেন্টেন্স যদি হয় সেখানে 15 বছর পর্যন্ত ওয়েট করা লাগতে পারে, সেটি 15 বছর 3 বছর পর্যন্ত শিখতে পারে। এবং নন কাস্টোডিয়াল বা এগুলা হলে আউট অফ কোর্ট ডিসপোজাল। জি, আর এই যে ক্রিমিনাল অফেন্স, তারপর টাকা পয়সা এগুলো যদি না দেন, সেখানে সাহেব কত বছর ওয়েট করতে হয়? বা না, এখানে ওয়েট বলতে এখানে সিগনিফিকেন্সটা তারা দেখবে, ওইটার উপর ডিটারমাইন করবে কতদিন পাইতে পারে, নাও পাইতে পারে। দেখেন মনিরুজ্জামান ভাই, আমরা কিন্তু এটা এখানে প্রত্যেকটা ক্রাইমের একটা সিরিয়াসনেস তারা দেখবে, পারসিস্টেন্ট কিনা। এখন ধরেন অনেককে দেখা যায় সাসপেন্ডেড সেন্টেন্স দিচ্ছে, হয়তো দিস আর ভেরি মাইনর সেন্টেন্সেস, বাট সে যদি আবার ওই ক্রাইমটা করে ফেলে, ওই যে আগের যে সাসপেন্ডেড সেন্টেন্স যেটা আছে ওইটা রিভোক হয়ে যায়, সে ওই সেন্টেন্সটা সে আপনার করতে হয়। সেক্ষেত্রে দেখেন সে তার ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে হচ্ছে আপনার সাসপেন্ডেড সেন্টেন্স, পরে দেখা গেছে ওইটা সেকেন্ড অফেন্ড করা, এটা মানে সেন্টেন্স হয়ে গেছে। সেক্ষেত্রে সে ওই ক্যাটাগরিতে পড়ে যাবে। ক্রিমিনাল রেকর্ডের ওই যে আপনার প্রথম যে 12 মাসের অধিক কিনা, 4 বছরের নিচে কিনা, 12 মাসের নিচে কিনা, এই ক্যাটাগরিতে পড়ে যাবে, তখন এটা সমস্যা হবে। এটি সমস্যা হবে। জি সাহেব, আমরা মোটামুটি আপনার কাছ থেকে শুনলাম সবই। এখন ধরেন কেউ আবেদন করলো, সেটি রিফিউজ হলো, সেক্ষেত্রে কোনো রেমেডি আছে কিনা সাহেব? কেউ ব্রিটিশ আবেদন করলো, রিফিউজ হলো, ন্যাচারালাইজেশন, ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। ন্যাচারালাইজেশনের টু বি ভেরি অনেস্ট, আপনার এটার কিন্তু কোনো নাই, কোনো অ্যাপিল রাইট নাই বা এই ধরনের কোনো সুযোগ নাই। বাট এটার বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যায়, সেটা হচ্ছে আপনি ডাইরেক্টলি কোর্ট অফ আপিলে করতে হয় জুডিশিয়াল রিভিউ। ন্যাচারালাইজেশনের ম্যাটারে আপনার কোর্ট অফ আপিলে আপনি করতে পারবেন, বাট এটা খুব রেয়ার কেসে সাধারণত হয়ে থাকে। কারণ আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার ব্রিটিশ সিটিজেনশিপের যে রাইটটা, এটা হচ্ছে আপনার রাইট না, এটা হচ্ছে আপনার প্রিভিলেজ। সো এখানে যে আমরা সাধারণত বলে থাকি, এটা হোম অফিসের অনেকটা আপনাকে স্বেচ্ছায় তারা একটা সিটিজেনশিপ, একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া হচ্ছে, একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আই উড সে মনিরুজ্জামান ভাই। তখন এখানে আমরা সাধারণত এই ধরনের কোনো মিস্টেক দেখি না, বাট দেয়ার আর কেসেস ওয়্যার হোম অফিস মেড এ সিরিয়াস মিস্টেক ইন টার্ম অফ অ্যাসেসিং দ্য অ্যাপ্লিকেশন। এই ক্ষেত্রে হয়তো কেউ জুডিশিয়াল রিভিউ করতে পারবেন এগেইনস্ট দ্য হোম অফিস ডিসিশন। অনেক ধন্যবাদ। সবাই লাস্ট একটি কোশ্চেন, অনেকেরই ধারণা যদি তারা ব্রিটিশ সিটিজেনশিপ নেয় তাদের বাংলাদেশের সিটিজেনশিপ বাতিল হয়ে যাবে। এটি কি আসলে সম্ভব কিনা, বা এটি কোনো সমস্যা আছে কিনা? আমি বাংলাদেশি সিটিজেনের সঙ্গে সঙ্গে ব্রিটিশ সিটিজেন হতে পারবো কিনা, এটি একটু বলেন। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। না, এটা আমাদেরকে এটা যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি, আপনি বাংলাদেশের নাগরিক, যে আপনার বাংলাদেশের ওই জায়গায় বাংলাদেশের কোনো আইন নাই এরকম যে আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নিলে বাংলাদেশের নাগরিকত্ব থাকবে না। হ্যাঁ, এই ধরনের কোনো আইন নাই। মানে বাংলাদেশ ডুয়াল ন্যাশনালিটি অ্যাকসেপ্ট করে এবং ব্রিটেন ডুয়াল ন্যাশনালিটি অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আমি গিভ ইউ অ্যান এক্সাম্পল মনিরুজ্জামান ভাই, আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হন এবং আপনি ব্রিটিশ সিটিজেনশিপ যদি আপনি অবটেইন করতে হয়, ইউ উইল লুজ ইউর ইন্ডিয়ান সিটিজেনশিপ। এটা হচ্ছে ইন্ডিয়ান আইনের কারণে। সো
আপনারা বাংলাদেশে আমার জানা মতো, আমি যতটুকু জানি, বাংলাদেশ আইন সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই, যতটুকু জানি বাংলাদেশে এই ধরনের কোনো ইয়ে নাই, আপনি যৌথ নাগরিকত্ব রাখতে পারবেন। বা ইন্ডিয়া বা অন্যান্য দেশের বেলায় আপনার ডোমেস্টিক আইন যেটা আছে ওইটা আপনারা কনসিডার করবেন তারা অ্যালাউ করে কিনা। সাহেব, লাস্ট একটি কোশ্চেন আমাদের দর্শক, আমরা তাকে আসলে বিমুখ করতে চাই না। উনি আসলে কেয়ার ভিসা আসছিলেন, তারপরে ওনার কোম্পানি বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার উনি এসাইলাম অ্যাপ্লাই করছে, এরপর ব্রিটিশ সিটিজেন গার্লের সাথে, মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। এখন উনি বলছেন টেনশনে আসি রিসেন্ট চেঞ্জ সম্পর্কে, সো ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন। সো ওনার ক্ষেত্রে এই যে নতুন চেঞ্জ আসছে, এই জন্য ওনার জন্য কোনো সমস্যা আছে কিনা, ওনার পরিস্থিতি? জি, সো উনি একটু আমার ব্রিটিশ কারের সাথে, ওকে, উনি কোন ভিসায় আছেন? স্কিল ওয়ার্কার ছিলেন, কোম্পানি রিভোক হয়ে গেছে, এসাইলাম অ্যাপ্লাই করছে, এখন এসাইলামের ইন্টারভিউ হয় নাই, সেকেন্ড ইন্টারভিউ হয়নি, এর ভিতরে ওনার ওই ব্রিটিশ সিটিজেন মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। তা আইনে কোনো সমস্যা আছে কিনা, বা উনি এরকম কোনো বাধা টাধা ওনার জন্য আছে কিনা? ধন্যবাদ ভাইয়া। যদি আপনার ব্রিটিশ আপনার যদি বিয়ে রেজিস্টার করে ফেলেন সেক্ষেত্রে আপনি স্পাউস ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার যদি ট্রেসি লিভ থাকে সেক্ষেত্রে আপনি স্পাউস ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সাবজেক্ট টু মিটিং দ্য ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট অফ কোর্স 29,000। ওইটা যদি আপনি মিট করতে পারেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন স্পাউস ভিসাতে। যদি আপনার কোনো কারণে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট বা অন্য কোনো রিকোয়ারমেন্ট FLR-M এর যদি আপনি মিট না করেন সেক্ষেত্রে আপনি 10 ইয়ার্স পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারেন, হুইচ ইজ FLR-FP অ্যাপ্লিকেশন। So আপনার যে সিচুয়েশন ভাইয়া, I would strongly advise you to get your marriage registered as soon as possible. আপনার বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব এটা রেজিস্টার করা, এটা হচ্ছে আপনার ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং আপনার ওয়াইফের যদি ইনকাম থাকে অথবা যদি কোনো ফাইন্যান্সিয়াল এক্সামশন যেগুলো আছে যেমন PIP বা কেয়ার অ্যালাউন্স, এই ধরনের কোনো কিছু যদি আপনার পার্টনার পেয়ে থাকেন বা আপনার ওয়াইফ পেয়ে থাকে সেক্ষেত্রে আপনি 29,000 কিন্তু মিট করা লাগবে না, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা আমি আপনাকে বলবো যে ইউ শুড টেক লিগাল অ্যাডভাইস and get yourself ready and make an application as quickly as possible. Thank you. অনেক ধন্যবাদ সাহেব। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আপনার কাছ থেকে সামারি চাচ্ছি, বা কোনো কিছু যদি হয়তো এই আলোচনায় সোফার যদি উঠে না আসে সেটি বলার মাধ্যমে আপনার কাছ থেকে আমরা বিদায় নিব আজকের জন্য। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আজকের সুন্দর টপিক চুজ করার জন্য। স্পেশালি আমরা যে জানি যে প্রিসেটেল স্ট্যাটাস বা সেটেল স্ট্যাটাসের যে নিসেন্ট যে আপনার চেঞ্জেস আসতেছে, অনেকে হয়তো দে উইল টেক অ্যাডভান্টেজ অফ ইট, বা আমরা স্ট্রংলি অ্যাডভাইস করব আপনি এই অ্যাডভান্টেজ নেওয়ার চেয়ে ভালো হবে আপনার সিটিজেনশিপের দিকে চিন্তা করা এবং আপনি কিভাবে সিকিউর করবেন আপনার সিটিজেনশিপ, কারণ এখানে গ্যাপটা অনেক বেশি, প্রায় 900 ডেজ হয়ে যায় মনিরুজ্জামান ভাই, কেউ যদি 30 মাস বাইরে থাকে। তো সেই ক্ষেত্রে যে কোনো অবস্থাতেই রুলসটা রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবে না, এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়া উচিত। সেজন্য আজকের প্রোগ্রামে আমরা এটা একটু এমফাসাইজ করতেছি। অনেকে হয়তো মানে আপনারা হয়তো শর্ট টার্ম চিন্তা করবেন যে আমার তো সেটেলমেন্টের কোনো সমস্যা হবে না, লেটস stay outside of the UK for some time. So আপনারা এই ক্ষেত্রে একটা ভোগান্তি সৃষ্টি হবে, এই দিকটা খেয়াল রাখবেন। ওভারঅল আপনারা যখনই আপনার কোনো অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই রুলস এন্ড রিকোয়ারমেন্ট গুলো আপনারা ভালো করে দেখে নেবেন, দেখে শুনে অ্যাপ্লিকেশন করবেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেস পাবেন। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। আশা করি দেখা হবে নেক্সট প্রোগ্রামে। অনেক ধন্যবাদ সাহেব, অনেক ধন্যবাদ। স্বাধীন ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই জন্য সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম ব্রিটিশ সিটিজেনশিপ, আমরা কিভাবে সেই কাঙ্ক্ষিত পাসপোর্ট বা সেই নাগরিকত্ব পেতে পারি সেটি সম্পর্কে সাহেব বললেন। এবং যে জিনিসটি আমরা আলোচনায় দেখলাম সেটি হচ্ছে আপনার সময় অনুপস্থিতি ইউকে থেকে, সেটি একটি ফ্যাক্টর, সেটি দিয়ে খেয়াল রাখবেন। অবশ্যই আপনাদের লাইফ ইন দ্য ইউকে টেস্ট সেটি ফুলফিল করতে হবে, ইংলিশ টেস্ট সেটি ফুলফিল করতে হবে। এটি দিন দিন কঠিন হচ্ছে, আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে তো তাড়াতাড়ি সম্ভব। যদি পরেও আপনাদের অ্যাপ্লিকেশন করতে হয় আপনারা নিয়ে নেন, কারণ আমরা দেখেন না দিন দিন যায়, দিন ভালো আসে দিন খারাপ, তো সেটি দিয়ে খেয়াল রাখবেন। নম্বর 1। নম্বর 2 হচ্ছে সাহেব আরেকটা জিনিস বলেন যে গুড ক্যারেক্টার, এই ছোটখাটো আমরা যেটা বুঝি যে না কিছুই হবে না, অনেক ক্ষেত্রে দেখা যায় আরে ঢুকে যাই, গেট খোলা আছে, বাট অনেকে আমাদের কাছে আসে, আমরা প্র্যাকটিসে দেখি তারা খুবই সাফার করে। আপনারা এই ছোটখাটো ভুল করে আপনাদের স্বপ্নটা শেষ করবেন না, সেটা দিয়ে খেয়াল রাখবেন। এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই সময় ব্যয় করার জন্য।
আবারও ভালো থাকবেন। আবারও দেখা হবে আগামী টিউসডেতে ইউকে সময় রাত 11টায়, সেন্ট্রাল ইউরোপ সময় রাত 12টায় কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবার আসবো। সে পর্যন্ত আপনাদের প্রতি সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।